যেজন দিবসে মনের হর্ষে জ্বালায় মোমের বাতি, আসুক গৃহে তার দেখিবেন আর নিশীথে প্রদীপ ভাতি। কৃষ্ণচন্দ্র মজুমদার আমাদেরকে বলেছেন যেন সময় মতো কাজটি করি, অর্থাৎ আমাদেরকে সময়ের অপচয় করা যাবে না, সময় মতো কাজটি করতে হবে। সামনে 47 BCS বা অন্যান্য চাকরির পরীক্ষাগুলো আছে, কিন্তু আমরা কি করছি, হেলায় অবহেলায় বিভিন্নভাবে আমরা কিন্তু সময়টা নষ্ট করছি। এই সময়ে আমরা কি করে BCS-এর প্রস্তুতি নিব, আর আমি কি করে 35, 36, 37, 38 একাধারে 4টি BCS-এ প্রিলি পাস করেছিলাম, এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। যারা BCS ক্যান্ডিডেট অথবা অন্যান্য চাকরি পরীক্ষা নিয়ে ব্যস্ত বা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা আজকের ভিডিওটি দেখতে পারেন। তো যে কথাটা বলছিলাম যে অবশ্যই আমাদের এই যে সময়টা আছে 47 BCS আমাদের জুন মাসে হওয়ার কথা, এই সময়ের ভেতরে কিন্তু আমাদেরকে কি করতে হবে, একটু প্রিপারেশান নিতে হবে বুঝে শুনে, এবং কোন প্রক্রিয়ায় প্রিপারেশান নিতে হবে সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এখন আপনি যদি এই সময়ের মধ্যে এই প্রিপারেশান না নিয়ে বিভিন্ন ভিডিওতে আপনারা ওরে কিরে কিরে মধু মধু এইসব ভিডিও নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু আসলে BCS-এর প্রিপারেশান নেওয়া আপনার পক্ষে সম্ভব না। তো আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে শুধু ইংলিশে কি করে আমরা অল্প সময়ে 35 থেকে আমরা 33টা কোয়েশ্চেন কি করে সলভ করতে পারি, কি করে 33টা কোয়েশ্চেন আমরা নিশ্চিত করতে পারি, সেটা আজকে আমি আপনাদের জানাবো এবং বুঝাবো কি করে আমরা অল্প সময়ে প্রিপারেশনটা নিতে পারি। তো আমাদের যে কাজটা করতে হবে, প্রথম টপিক ওয়াইজ আগাতে হবে এবং আমাদেরকে প্রতিদিন এই যে সময়টা আছে এই সময়ে প্রতিদিন আমাদের 2 ঘন্টা সময় রাখতে হবে ইংলিশের জন্য। কারণ আমার এখানে আছে গ্রামার এবং লিটারেচার। তো লিটারেচারের অনেক কিছু কিন্তু আমাকে মুখস্থ করতে হবে, আর গ্রামারের যে বিষয়গুলো আছে এগুলো বুঝতে হবে। এবং আপনাকে সবচেয়ে বেশি যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে আপনি যদি চিন্তা করেন আজকে আমি সব জানতা শমশের হয়ে যাব ইংলিশে, আপনি তো ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন না, তাহলে কি দরকার আছে এত সময় ব্যয় করার। বরং আপনি চিন্তা করেন কোন কোয়েশ্চেনগুলো বেশি বেশি আসে, কোন কবির কোয়েশ্চেন, কোন কবির জীবনী বা কোন কবির বিভিন্ন লেখনী থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে, সেই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে। তো আমি প্রথমেই আলোচনা করছি যে টপিক ওয়াইজ, আমাদের গ্রামার অংশের কথা বলছি। তো গ্রামার অংশে আমাদের যেই 15টি কোয়েশ্চেন আসে, 20টি কোয়েশ্চেন আসে, সেই 20টি কোয়েশ্চেন নিয়ে আমরা কথা বলবো। তো এইখানে আপনি প্রথমেই গ্রামার ওয়াইজ মানে প্রত্যেকটা টপিক ওয়াইজ আপনি খেয়াল করেন যে সবচেয়ে বেশি এই পর্যন্ত কোন কোন টপিক থেকে বেশি আসছে, এগুলো আলাদা করে ফেলেন। তো এগুলো আলাদা করে আপনি প্রত্যেকটা টপিক নিয়ে অ্যাটলিস্ট দুইটা বই নেবেন। কারণ আপনার কাছে অনেকগুলো বই থাকতে পারে, এতগুলো বই পড়ার সময় নেই, আপনি অ্যাটলিস্ট 2টা বই নেবেন। আবার একটা নিলেও খুব বেশি একটা ভালো হবে না, কারণ এক একটা বইয়ের ফ্লেভার এক এক রকম, আবার এক একটা বইয়ের মধ্যে এক একটা টপিক একটু বেশি ভালো করে আলোচনা করা আছে। সো এই কারণে আপনি কী করবেন, 2টা বই পাশাপাশি রাখবেন। পাশাপাশি রেখে প্রথমে রুলসগুলো খেয়াল করবেন, ঠিক আছে? প্রথমে রুলসগুলো খেয়াল করবেন, তারপর এই রুলসগুলো পড়ে আপনি যে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো আছে বিভিন্ন BCS-এ এবং বিভিন্ন মন্ত্রণালয়ে বা বিভিন্ন জায়গায় আসছে পরীক্ষায়, সেই প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো আপনি কি করবেন, সলভ করবেন। এবার দেখবেন যে আপনি যে রুলসগুলো পড়েছেন সেগুলোর সাথে এগুলো মিল আছে কিনা, বা ওই রুলসগুলো দিয়ে আপনি সলভ করতে পারছেন কিনা। যদি সলভ না করতে পারেন তাহলে আবার একবার এই রুলসগুলো খেয়াল করেন। প্রয়োজনে এখন নেটে সার্চ করা যায় বা বিভিন্ন ভিডিও আছে, সেগুলো দেখেন। অনেকে অনেক সহজভাবে কিন্তু আলোচনা করেছে। তো এইভাবে আমরা কি করব, টপিক ওয়াইজ এই গ্রামারগুলো সলভ করব। আর এখন যদি আপনি লিটারেচারের অংশে আসেন, এখানে আপনার 15টি কোয়েশ্চেন। তো আমি এখানে দেখি যে যার আসলে মুখস্থবিদ্যা ভালো তারা কিন্তু এই লিটারেচার অংশে ভালো করে। তবে এখানে একটা বিষয় আমি খেয়াল করলাম, যারা পড়ছে, যেহেতু আমি আসলে নিজে একজন ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, সো এই কারণে আমি ভালো করে খেয়াল করি যে কে কী পড়ছে, কে কী ভুল পড়ছে বা অপ্রয়োজনীয় অংশ পড়ছে। তো আপনার তো এত অপ্রয়োজনীয় অংশ পড়ার দরকার নেই বা এত সময় নেই। তো প্রয়োজনীয় অংশ কী, যেমন লিটারেচার 450 সাল থেকে শুরু হয়েছে ধরেন,
এখানে 450 সালে ছিল অ্যাংলো সেকশন পিরিয়ড। অ্যাংলো সেকশন পিরিয়ড একেবারে 1000 সাল পর্যন্ত, 1066 মানে সাল পর্যন্ত অ্যাংলো সেকশন পিরিয়ড। এখন আপনি অ্যাংলো সেকশন পিরিয়ড কেন পড়বেন? বিসিএসে তো আপনার এলিজাবেথান পিরিয়ড থেকে দেয়া। এলিজাবেথান পিরিয়ড আপনি 15, এখানে 1500 অর্থাৎ 1500 সাল থেকে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, একেবারে পোস্ট মডার্ন মানে এখন পর্যন্ত। সেটা না করে আপনি কি করছেন যে অ্যাংলো সেকশন পিরিয়ড, এরপরে মিডল ইংলিশ পিরিয়ড এগুলো পড়ছেন। এগুলো পড়ে তো আপনার লাভ নেই, কারণ ওইখান থেকে ভালো করে খেয়াল করেন একটা কোয়েশ্চেনও কিন্তু আসে না, আসবেও না কোনোদিন, কারণ তাহলে তো আপনার বিসিএসের সিলেবাসে বাইরে চলে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে? আমাদেরকে এই সময় ভালো করে সিলেবাসটা বুঝতে হবে যে কোথা থেকে শুরু, অর্থাৎ এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু, মানে এখানে ক্রিস্টোফার মার্লো থেকে শুরু, ক্রিস্টোফার মার্লো, তারপরে কিন্তু শেক্সপিয়ার। তো এইভাবে আস্তে আস্তে চলে যাবে একেবারে পোস্ট মডার্ন পিরিয়ড। পোস্ট মডার্ন পিরিয়ডে আপনার দেখা যায় যে অনেক বৃহৎ একটা সিলেবাস আছে, কারণ আমি শান্ত স্যার যদি একটা বই লিখি সেটা কিন্তু পোস্ট মডার্ন পিরিয়ডে লেখো, কিন্তু আমার বই আপনার তো পড়ার দরকার নেই, আমার বই তো আসবে না। তো আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে যে বইটা পড়ছেন, এটার সাথে বর্তমানে সবচেয়ে রিলেশনটা মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বই কোনটা হতে পারে। যেমন যারা এখন নোবেল পুরস্কার পাচ্ছে, একটা বইয়ের জন্য নোবেল পুরস্কার সাহিত্য থেকে পেয়েছে, সে বইটা আপনি পড়বেন, অথবা কোনো একটা বই যেটা নিয়ে বিশ্বব্যাপী খুব আলোচনা হচ্ছে, সেই বইটা আপনি পড়বেন। তো এখন বর্তমানে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বইগুলো আছে সেই বইগুলো পড়বেন, অবশ্যই এই বইগুলো পড়বেন। এটা কিন্তু এখন এই পোস্ট মডার্ন পিরিয়ডের বই আছে, বা উনি মডার্ন টাইম এবং পোস্ট মডার্ন টাইমের মাঝখানে সময় লিখেছেন। এই সময়গুলো মানে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় কোন বইগুলো, বা এর সাথে রাজনৈতিক ব্যক্তিত্বের একটা ব্যাপার আছে, রাজনীতির একটা ব্যাপার আছে। সো এই বিষয়গুলো আপনি এখন তুলে ধরেন। তো এই বিষয়গুলো, যদি ট্রাম্প কোনো একটা বই লেখে আপনি এটা তুলবেন। বারাক ওবামার যে বই, বারাক ওবামার বই থেকে এখন হয়তো কম আসবে, কারণ যেহেতু এখন বর্তমানে প্রেসিডেন্ট না। সো বর্তমানে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবদানগুলো আছে, বইগুলো আছে, অবশ্যই এগুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। এবং এগুলোর যে থিওরিটা কেন গুরুত্বপূর্ণ, জাস্ট এতটুকু যে থিওরিটা কেন গুরুত্বপূর্ণ। সো আমাদেরকে এই টাইপের কোয়েশ্চেনগুলো ভালো করে পড়তে হবে, এই বইগুলো আমাদেরকে পড়তে হবে। তো আমাদের এখানে গ্রামার যে অংশে 20টা কোয়েশ্চেন থাকবে, এইখানে আপনাকে অবশ্যই টপিক ওয়াইজ আগাতে হবে। আর লিটারেচার যে অংশটা আছে, এই লিটারেচার অংশে আপনাকে পাণ্ডিত্য জাহির করার দরকার নেই, বা আপনার সব পড়ার দরকার নেই, মাথায় এটা অবশ্যই রাখতে হবে। আপনি সব পড়বেন, আপনার সময় কোথায়? আপনি হয়তো পড়লেন, খুব ভালো লাগছে শেক্সপিয়ার, পড়তে পড়তে আপনি শেক্সপিয়ারের যে এখানে রোমিও জুলিয়েট বা অন্যান্য রোমান্টিক যে নায়ক নায়িকার সম্পর্কে খুব ভালো লাগছে, আপনার আবেগ আসছে, আপনি সব পড়ে ফেললেন, তাহলে তো আপনার লাভ হচ্ছে না। আপনার গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টার আছে কয়েকটা, যেমন হ্যামলেট, অথেলো, যে এর আগে একটা কোয়েশ্চেন আসছিল যে অথেলোর যে মানে অথেলোর গল্পের নায়ক কিন্তু অথেলো, অথেলো নাটকে। সো এই অথেলো কী ছিলেন? একজন মোর ছিলেন। তো এইগুলো আমাকে জানতে হবে, জাস্ট ক্যারেক্টারটা সম্পর্কে, বা কোন দেশের রাজা ছিলেন, এটা আমাদের জানতে হবে। এবং এইখানে যে কতগুলো ডায়লগ আছে, বিভিন্ন ডায়লগগুলো আছে নাটকের মধ্যে, এগুলো আমার খুব জানার দরকার। অথবা খুব একেবারে গুরুত্বপূর্ণ অমর বাণী যেগুলো আছে, এই কোটেশনগুলো আমরা বইয়ের মধ্যে কিন্তু এখন দেওয়া আছে, বিভিন্ন বইগুলোতে দেওয়া আছে। আমি 2টা বই নিয়ে পড়লাম, তাহলে কিন্তু সবগুলো চলে আসবে। ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ টপিক কোটেশনগুলো আছে, যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে, এগুলো আমি পড়বো। এখন আপনি যদি চিন্তা করেন আমি বইটাই পড়ে ফেলবো, কোনো একটা বই পড়ে ফেলবো, তাহলে তো আপনার লাভ হচ্ছে না, কারণ আপনার সময় কম। ঠিক আছে? বোঝার চেষ্টা করেন যে আপনার সময়টা কম। তো কম সময়ের মধ্যে কোনগুলোকে বাদ দিতে পারবেন, সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ যদি আপনি বাদ দিতে পারেন এবং যেগুলো প্রয়োজন সেগুলো পড়তে পারেন, তাহলে আপনার প্রিলি অবশ্যই হবে। এবং আমি ওই সিস্টেম পড়াকালীন সময়ে, আমি যখন 35 বিসিএস দেই, তখন কিন্তু আমার মাস্টার্স চলছিল। আমি এই অল্প সময়ের ভেতরে পড়াশোনা করেও কিন্তু 35 বিসিএসে প্রিলি পাস করেছিলাম। এরপরে 36, 37, 38 সবগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে পাস করেছি। তো আপনার কথা হচ্ছে যে এই
অল্প সময়ে আপনি এখনও সময় আছে যে আপনি সিলেক্ট করেন। আবার আপনার অনেক কঠিন লাগছে একটা চ্যাপ্টার, এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। আপনি কোনো একজন টিচার বা কোনো একজন মানে যে ভাইয়াটা খুব ভালো পারে তাকে একটু জিজ্ঞাসা করেন যে আসলে এটা কেন হলো, বা ইংলিশ ডিপার্টমেন্টে কেউ থাকলে তাকে একটু জিজ্ঞাসা করেন এটা কেন হলো। আপনি যদি নিজে এটা মানে অনেক সার্চ করে অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করেন তাহলে কিন্তু আপনার লাভ হচ্ছে না। আপনার এই বিষয়গুলো মাথায় রেখে ইনশাল্লাহ আপনি প্রিপারেশনে আশা করি আপনার এই 47 বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষায় অবশ্যই আপনি প্রিলি পাস করবেন। আর এই প্রিলি পাস করতে পারলে অনেকে আছেন যে আপনার রিটেনে কিন্তু আটকেবেন না, বা রিটেন আপনি ভালো পারেন, ভালো লিখতে পারেন, তাহলে প্রিলিটা পাস করাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু 3 লাখের উপর 3.5 লাখের মতো এবার অ্যাপ্লাই করেছে, তো আপনার এই প্রিলি পাস করাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। এবং খুবই মাথা ঠান্ডা রেখে আপনার এই 47 বিসিএসের জন্য পড়তে হবে। অবশ্যই ইংলিশ পার্টটা আপনার, যদি আপনি ইংলিশ ডিপার্টমেন্টে না হন, অন্য ডিপার্টমেন্টে হন, তা আপনার টার্গেটটা থাকতে হবে যে আমি এখানে 27 বা 28 কোয়েশ্চেন যেন অবশ্যই পারি। বাকিগুলো যদি কনফিউশন থাকে তা এর জন্য কিন্তু আপনি প্রিলিতে আটকে যাবেন না, ঠিক আছে। যে ইংলিশ ডিপার্টমেন্টে সে চিন্তা করুক 33, 34 এরকম কোয়েশ্চেন আনসার করার জন্য মানে শিওর করে। তো আপনার টার্গেট থাকবে যে 27, 28 কোয়েশ্চেন যেন কোনোভাবেই ভুল না হয়। বাকিগুলো আপনার দাগানোর প্রয়োজনের দরকার নেই। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকে আলোচনা। আশা করি আপনি ইংলিশে যথেষ্ট গুরুত্ব দিলে অবশ্যই এখন 30-এর মতো কোয়েশ্চেন অবশ্যই আপনি আনসার করতে পারবেন। আপনার ক্যাপাবিলিটি নির্ভর করবে আপনি আসলে কতগুলো পারবেন। আপনি হতে পারে 33, 34 কোয়েশ্চেন আনসার করতে পারেন। তো আপনার ক্যাপাবিলিটির উপর বা পড়াশোনার উপর ডিপেন্ড করবে। ইট ডিপেন্ডস আপন ইউ অর ডিপেন্ডস আপন দ্য কোয়েশ্চেন হোয়াট অ্যাপিয়ার্স ইন দ্য এক্সাম। তো আশা করি এরপরে বিসিএসে আমরা মানে এরপরের ভিডিওতে আমরা টোটাল যে বিসিএস নিয়ে আলোচনা, সেটা অন্য একজন বিসিএস ক্যাডারকে সাথে নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।